হয়েছে? রেকর্ডিং অন করেছেন কেউ? আরএস ফ্লিপ ফ্লপ এইটা থেকে কিছু ইস্যু ছিল, ওর সাথে আমরা ক্লক সিগন্যাল দিয়ে ওটাকে বললাম ক্লক আরএস ফ্লিপ ফ্লপ। অ্যাকচুয়ালি এই ক্লকের আগে যেটা বেসিক এটাকে ল্যাচ বলে। হ্যাঁ, ফ্লিপ ফ্লপ আর ল্যাচের মধ্যে পার্থক্যটা হচ্ছে সিঙ্ক্রোনিজমের যে ব্যাপারটা। ফ্লিপ ফ্লপ সাধারণত সিকোয়েন্সিয়াল সার্কিট বা ফ্লিপ ফ্লপ সাধারণত দুই রকমের, একটা হচ্ছে সিঙ্ক্রোনাস আর একটা হচ্ছে অ্যাসিঙ্ক্রোনাস। তো যখনই সিঙ্ক্রোনাস হয় ইন জেনারেল প্র্যাকটিস সেগুলোকে ফ্লিপ ফ্লপ বলে, অ্যাসিঙ্ক্রোনাস হলে সেটাকে ল্যাচ বলে। এটাই হচ্ছে ফ্লিপ ফ্লপ আর ল্যাচের মধ্যে পার্থক্য ছিল। তো আবার বেসিক্যালি পার্থক্যটাকে ম্যাক্সিমাম ক্ষেত্রেই অ্যাভয়েড করা হয়, আমরা ফ্লিপ ফ্লপ ল্যাচ একই হিসেবেই চালাই। তো তারপরেও বেসিক পার্থক্য হিসেবে এইটুকু যদি বলা যায় যে কোথাও যদি আলটিমেটলি যারা এই ফিল্ডে কাজে যাবে, হ্যাঁ, মাইক্রোপ্রসেসর ইন্ডাস্ট্রি বা তাদের এই জিনিসগুলি তখন কাজে লাগবে। ইন জেনারেল আমরা ধরে নিচ্ছি যে ফ্লিপ ফ্লপ আর ল্যাচ একই জিনিস, বাট এক জায়গায় পার্থক্য আছে, সিঙ্ক্রোনাস অ্যাসিঙ্ক্রোনাস। তো ফ্লিপ ফ্লপ সিঙ্ক্রোনাস গুলিকে সাধারণত ফ্লিপ ফ্লপ বলে আর অ্যাসিঙ্ক্রোনাস গুলিকে ল্যাচ বলে। তো ক্লক ফ্লিপ ফ্লপের পর ওটাকে ফার্দার মডিফাই করে আমরা ওকে বানাইয়েছিলাম জেকে ফ্লিপ ফ্লপ। জেকে ফ্লিপ ফ্লপের সাথে দুইটা মডিফিকেশন আসে, একটা ছিল টি ফ্লিপ ফ্লপ আর একটা ছিল ডি ফ্লিপ ফ্লপ। ডিটা আবার এই যে ক্লক আরএস থেকেও আসে। এই পর্যন্ত গতকাল আমরা আলোচনা করেছিলাম অ্যালং উইথ দিস এদের স্টেট টেবিল যেটা বা ক্যারেক্টারিস্টিক্স টেবিল যেই নামেই ডাকি না কেন, ক্যারেক্টারিস্টিক্স টেবিল গুলো দেখেছিলাম। যাদের সামনে বই আছে যে কোনোটা টসিটটা বা এটা ওপেন করে ক্যারেক্টারিস্টিক্স টেবিলগুলো সামনে রাখলে আমাদের বুঝতে সুবিধা হবে। আজকে আমরা ওই যে যেই ক্যারেক্টারিস্টিক্স গুলো দেখেছি ওভারঅল, ওই ক্যারেক্টারিস্টিক্স গুলোর উপর বেস করে আমরা হচ্ছে কি ওটাকে বলে একটা সিকোয়েন্সিয়াল সার্কিটের অ্যানালাইসিস দেখব। যেমন কম্বিনেশনাল সার্কিটে কি হয়েছিল, কম্বিনেশনাল সার্কিটে আমরা প্রথমে গেটগুলির সাথে পরিচয় হলাম যে হ্যাঁ এটা একটা গেট, এটার অ্যান্ড গেট বলে। হ্যাঁ, অ্যান্ড অপারেশনটা কিরকম হয়, সবগুলি ইনপুট হাই হলে আউটপুট হাই হবে। এরপর ওদের থেকে ওদের ইনপুট ভ্যারিয়েবল দিয়ে ওদের আউটপুট বের করে দেখালাম যে এদের আউটপুটটাকে আমরা লিখি এক্স অ্যান্ড ওয়াই, এইটাকে বলছে হচ্ছে বুলিয়ান ইকুয়েশন। এইভাবে বুলিয়ান ইকুয়েশন থেকে আমরা দেখলাম যে বুলিয়ান ইকুয়েশনের আউটপুট কখন ওয়ান হয় এটা বের করতে পারলে আমরা অনেক কিছু বের করতে পারি। বের করে আমরা এটার থেকে ওদের ক্যারেক্টারিস্টিক্স টেবিল যেটা সেটা বের করেছিলাম যে ওর আউটপুটটা কিরকম হয়। এই ক্যারেক্টারিস্টিক্স টেবিলটাকে আমরা বলেছিলাম ট্রুথ টেবিল। ওকে, তো একইভাবে সিকোয়েন্সিয়াল সার্কিটের ক্ষেত্রে এই যে ইনপুট আউটপুট ক্যারেক্টারিস্টিক, এরপরে আমরা যদি এই বুলিয়ান ফাংশন বা কম্বিনেশনাল সার্কিটে যাই, এরপর বিভিন্ন ধরনের গেট একটা আরেকটার সাথে কম্বিনেশন করে বিভিন্ন রকমের কম্বিনেশনাল সার্কিট তৈরি করা আমরা শিখেছি। এবং ফাইনালি ওই যে কি বলে বিভিন্ন ধরনের কোড কনভার্টার, ডিকোডার, মাল্টিপ্লেক্সার, এগুলির বিভিন্ন রকমের ইমপ্লিমেন্টেশন গুলো আমরা দেখার চেষ্টা করেছি বা শেখার চেষ্টা করেছি। ওকে, কি রে ভাই? ওকে, তো এখন আমরা ওই একই ভঙ্গিতে একটা সিকোয়েন্সিয়াল সার্কিটের অ্যানালাইসিস করব। এটা আমাদের ইয়ার বইয়ের, আমাদের যেটা টেক্সট বই ম্যানোর বই থেকেই, ম্যানোর বইয়ের আমরা যে 6 নম্বর চ্যাপ্টারে পড়ছি ওখানেই পাবে এক্সাম্পল অফ এ সিকোয়েন্সিয়াল সার্কিট। যাদের সামনে বই আছে সেটা ওপেন করতে পারেন। তো এই সিকোয়েন্সিয়াল সার্কিটের এক্সাম্পলটা আমরা অ্যানালাইসিস করে বোঝার চেষ্টা করব যে সিকোয়েন্সিয়াল সার্কিটগুলো কিভাবে কাজ করে। যেমনটা কম্বিনেশনাল সার্কিটের ক্ষেত্রে আমরা দেখেছিলাম বা দেখার চেষ্টা করেছিলাম গেটগুলির সাথে পরিচিত হওয়া, বুলিয়ান ইকুয়েশনের সাথে পরিচিত হওয়া, ট্রুথ টেবিল বের করা। এরপর আমরা আবার দেখেছি ট্রুথ টেবিল থেকে বুলিয়ান ইকুয়েশন কিভাবে লিখে সেই বুলিয়ান ইকুয়েশন দিয়ে লজিক ডায়াগ্রামগুলি কিভাবে ড্র করে। ইন সিমিলার ওয়ে আমরা হচ্ছে এখন সিকোয়েন্সিয়াল সার্কিট নিয়ে কাজ করছি। তো সিকোয়েন্সিয়াল সার্কিটের একটা এক্সাম্পল দেখে ওকে কিভাবে অ্যানালাইসিস করে এটা শিখবো। এরপরে আমরা প্রসিডিউর অনুযায়ী যদি যাই, সিকোয়েন্সিয়াল সার্কিট ডিজাইনেরও প্রসিডিউর আছে সেম অ্যাজ কম্বিনেশনাল সার্কিট, স্টেপ বাই স্টেপ যেভাবে করতাম এটারও কতগুলি স্টেপ আছে, 8, 9, 10টা। তো স্টেপ বাই স্টেপ গেলে আমরা আসলে
সিকোয়েন্সিয়াল সার্কিট ডিজাইন করতে পারবো। তো যাওয়ার আগে আমরা সিকোয়েন্সিয়াল সার্কিটগুলো কিভাবে কাজ করে সেটা একটু বুঝতে চাই। সেটা বোঝার জন্য আমাদের বইয়ে যেটা আছে ওই এক্সাম্পলটাই আমরা একটু সবার সামনে দেখাতে চাই। সিকোয়েন্সিয়াল সার্কিটের অ্যানালাইসিস বা এক্সাম্পল যে নামেই বলি না কেন। যদি কারোর সামনে বই থাকে তারা বইটা ওপেন করে রাখতে পারেন। 6 নম্বর চ্যাপ্টারে এখানে দুটো ফ্লিপ ফ্লপ আছে। এটা একটা ফ্লিপ ফ্লপ এ, এটা বি। ফ্লিপ ফ্লপ গুলি হচ্ছে আরএস ফ্লিপ ফ্লপ, আরএস ক্লকড ফ্লিপ ফ্লপ। ওকে, এটা হচ্ছে ক্লক সিগন্যাল। ক্লকের এনজিটি তে অ্যাক্টিভ হবে, বাবেল আছে সামনে। এটা হচ্ছে আমার সিপি। তো এটা হচ্ছে কিউ, কিউ কমপ্লিমেন্ট, কিউ, কিউ কমপ্লিমেন্ট, দুটোই হচ্ছে আরএস ফ্লিপ ফ্লপ। ওকে, এই এ ফ্লিপ ফ্লপের যেটা নরমাল কিউ আউটপুট সেটাকে বললাম এ, কমপ্লিমেন্টের আউটপুটটাকে বললাম এ কমপ্লিমেন্ট, বি এরটাকে বি, বি কমপ্লিমেন্ট। ওকে, এইখানে এর আউটপুটটা দেয়া আছে। এটা হচ্ছে এক্স, বি কমপ্লিমেন্ট, এক্স কমপ্লিমেন্ট বি, এক্স কমপ্লিমেন্ট এ, এক্স এ কমপ্লিমেন্ট। ফাইনালি আউটপুটটা হচ্ছে ওয়াই, এক্স এ বি কমপ্লিমেন্ট। ওকে, তো এটা একটা কমপ্লিট সিকোয়েন্সিয়াল সার্কিট। আমাদের সামনে যে সার্কিটটা দেখা যাচ্ছে এই সিকোয়েন্সিয়াল সার্কিটটাতে দুটো ফ্লিপ ফ্লপ আছে। ফ্লিপ ফ্লপ দুইটা, একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি। এই সিকোয়েন্সিয়াল সার্কিটটাতে কম্বিনেশনাল সার্কিট আছে, অ্যান্ড গেট বিভিন্ন রকমের আছে, 1 2 3 4 5টা গেট বিভিন্নভাবে কানেক্টেড আছে। এই সিকোয়েন্সিয়াল সার্কিটটার ইনপুট ভ্যারিয়েবল একটাই। আমরা যদি এখানে খেয়াল করি, ইনপুটে ভ্যারিয়েবল একটাই এক্স, এক্স, তাহলে ইনপুট ভ্যারিয়েবল একটা, এটা হচ্ছে এক্স। আউটপুট ভ্যারিয়েবলও একটাই, এই যে এটা হচ্ছে শুধুমাত্র আউটপুট। আবার এগুলো ফ্লিপ ফ্লপের আউটপুট, সেটা নিয়ে সমস্যা নেই। আউটপুট ভ্যারিয়েবল ওয়াই। তো এই যে পুরো সার্কিটটা দেখছি, এখানে পুরোটা কিন্তু একটা সার্কিট। কিভাবে আমরা আমরা এই কি বলে এই যে দুটো ফ্লিপ ফ্লপ নিয়েছি, দুটো ফ্লিপ ফ্লপে এগুলি দুটো আরএস ক্লকড আরএস ফ্লিপ ফ্লপ। এখানে ফ্লিপ ফ্লপের ক্লক পালস যেটা দেখানো হয়েছে, ফ্লিপ ফ্লপটা ক্লকের এনজিতে অ্যাক্টিভ হবে। কিভাবে বুঝলেন স্যার? এখানে বাবেল দেওয়া আছে, এই যে এখানে এটা তো ক্লকের সিগন্যাল, এটা ক্লকের এনজিটিতে অ্যাক্টিভ হবে। এগুলো আমরা ফিগার থেকেই দেখা যাচ্ছে। অ্যাডিশনাল যেটা দেখা যাচ্ছে না সেটা হচ্ছে এই যে এটা যে পুরোটা একটা সার্কিট, এটা বোঝানোর জন্য যেটা ইনপুট একটাই, ইনপুট ভ্যারিয়েবল একটাই, এই যে এক্স, এটাই ছিল ইনপুট ভ্যারিয়েবল। এর হচ্ছে কমপ্লিমেন্টেড ফাংশনটা যদি বের করে নিই, হ্যাঁ, তখন এই যে এক্স মানে হচ্ছে এক্স এর নরমাল ইনপুট থেকে আসছে। এখানে যেটা বি কমপ্লিমেন্ট দেখছি, বি কমপ্লিমেন্ট মানে এই যে বি ফ্লিপ ফ্লপের এখান থেকে এসছে। একইভাবে এ মানে হচ্ছে এই ফ্লিপ ফ্লপের এখান থেকে কানেকশনটা আছে। আমরা যদি এভাবে না দেখিয়ে আমরা যদি মনে করেন এইভাবেও দেখাই, হ্যাঁ, এক্স কমপ্লিমেন্ট মানে এখান থেকে আসছে, এটার এখান থেকে আসছে। এই যে কানেকশনগুলি, হ্যাঁ, আমরা যদি পুরোটা দেখাই, এক্স মানে হচ্ছে যে এইখান থেকে, এ মানে হচ্ছে এর এইটা থেকে, বি কমপ্লিমেন্ট মানে হচ্ছে এইখান থেকে এইখানে আসছে। এই কানেকশনগুলি অ্যাভয়েড করা হয়েছে সার্কিটের। কেন? সার্কিটটাকে কাজ করতে ইজি করার জন্য। কানেকশনগুলি না দিয়ে, লাইন দিয়ে কানেকশন না টেনে বরং কি করা হয়েছে দেখেন, খেয়াল করলে দেখতে পাবেন, এইখানে কোনো কানেকশন না টেনে ওদের লেটার সিম্বল দিয়ে ওদেরকে ডিফাইন করা হয়েছে। কিরকম? এই যে উপরের ফ্লিপ ফ্লপ এ যেটা আছে, ফ্লিপ ফ্লপ এর 1 নাম্বার ইনপুটে দেখেন, 1 নাম্বার এই যে আর ইনপুটে একটা এন্ড গেট থেকে ইনপুট দেওয়া হয়েছে। এখানে এন্ড গেটের ইনপুট হচ্ছে দুইটা, এক্স আর বি কমপ্লিমেন্ট। এক্স মানে হচ্ছে এই যে এখান থেকে মেইন ইনপুটের এক্স এর
নরমাল থেকে এটা না, বি কমপ্লিমেন্ট বলে দেওয়া হয়েছে। বি কমপ্লিমেন্ট মানে হচ্ছে এই যে এখান থেকে এই বি কমপ্লিমেন্টে কানেকশন আছে, এই কানেকশন লাইনগুলোকে অ্যাভয়েড করা হয়েছে। কেন? ওই যে সার্কিটটাকে নিয়ে আমরা যে কাজ করব, অ্যানালাইসিস করব, অ্যানালাইসিসটাকে সহজ করার জন্য, কানেক্টিভিটি বাদ দিয়ে। কিছু কিছু ক্ষেত্রে আপনার এগুলো কানেক্টিভিটি থাকতে পারে, ঠিক আছে? আপনি আপনি চাইলে এই যে দেখাতে পারেন যে এ, এটা হচ্ছে এইখানে এ, তখন আর লেখা লাগবে না। হ্যাঁ, এ সরি, এটা তো এ কমপ্লিমেন্ট। এক্স কমপ্লিমেন্টের জন্য, এক্স এর জন্য আপনি এখানে ইয়ে দিতে পারেন। তো সেই জায়গাটা সার্কিটটাকে ইজি দেখানোর জন্য ওইটা আমরা অ্যাভয়েড করেছি। রাদার ওদের রেলিভেন্ট লেটার সিম্বলটা দিয়ে এখানে এ কমপ্লিমেন্ট মানে বোঝাই যাচ্ছে যে ফ্লিপ ফ্লপ এ এর কমপ্লিমেন্টেড আউটপুটের সাথে ও কানেক্টেড আছে। বি মানে বোঝা যাচ্ছে ফ্লিপ ফ্লপ বি এর নরমাল আউটপুটের সাথে ও কানেক্টেড আছে, এটার সাথে এখানে কানেক্টেড আছে। কেমন? এটা জাস্ট ইয়ে করার জন্য বোঝানো হয়েছে। এখন এই ফ্লিপ ফ্লপটার ক্যারেক্টারিস্টিক্স অ্যানালাইসিস করতে গেলে, যেহেতু ওর ইনপুট ভ্যারিয়েবল একটা, এর এক্স এর ভ্যালু 0 হতে পারে, 1 ও হইতে পারে, তাহলে প্রত্যেকটার জন্য যেহেতু ইনপুট ভ্যারিয়েবল একটা, টোটাল কম্বিনেশন হবে দুইটা, 0 আর 1। আমাকে যখন আমি আউটপুট এবং নেক্সট স্টেট বের করব, তখন এক্স এর দুটো ভ্যালুর জন্যই আমাকে সেটা রিভিউ করতে হবে, এবং ফ্লিপ ফ্লপ গুলোর প্রেজেন্ট স্টেটের জন্য নেক্সট স্টেটটাকে বের করতে হবে। তো এইখানে আমরা এই যে প্রেজেন্ট স্টেট নেক্সট স্টেট বলতে কি বোঝাচ্ছি, একদম সিম্পলি যদি চিন্তা করি, কোনো একটা সিগন্যাল যখন দিব, ক্লক পালস, এই যে ক্লক পালস, যেটা ক্লক পালস থাকলেই কেবলমাত্র ও অ্যাজ ইউজুয়াল আউটপুট দিবে। আমরা যদি এই আরএস ফ্লিপ ফ্লপের ক্যারেক্টারিস্টিক্সটা নিয়ে দেখি, যাদের মনে আছে, এটা নর ফ্লিপ ফ্লপ, যেহেতু আরএস ফ্লিপ ফ্লপের ক্যারেক্টারিস্টিক্সটা এটা 0 0-তে হচ্ছে নো চেঞ্জ, 0 1-এ হচ্ছে রিসেট হয়, 1 0-তে সেট হয়, 1 1-এ হচ্ছে ইনভ্যালিড হয়। এটা হচ্ছে ক্লক আরএস ফ্লিপ ফ্লপের ক্যারেক্টারিস্টিক। শর্ত হচ্ছে ক্লক থাকতে হবে, whether it is পিজিটি অথবা এনজিটি অ্যাজ পার ডেফিনেশন। তখন সে অ্যাজ ইউজুয়াল বিহেভিয়ার শো করবে। এটা হচ্ছে ফ্লিপ ফ্লপের বৈশিষ্ট্য। তো এই ক্যারেক্টারিস্টিক্সটা, এটা একটু নোটে রাখেন আপনারা, আর কোথাও আশেপাশে টুকে রাখেন, আমরা একটু পরে লাগবে। এই ক্যারেক্টারিস্টিক্সটার উপর বেস করেই কিন্তু ওদের স্টেট টেবিলটা আমরা বের করতে পারবো, ক্যারেক্টারিস্টিক্স টেবিলটা বের করতে পারবো। তাহলে প্রেজেন্ট স্টেট আর নেক্সট স্টেট কি? প্রেজেন্ট স্টেটের ব্যাপারটাই হচ্ছে কোনো একটা ইয়েতে আমরা যখন ক্লক পালস দেই, আমরা টাইমিং ডায়াগ্রাম গুলো নিয়ে গতদিন দেখিয়েছিলাম যে কোনো একটা ক্লকের আগের যেটা, সেটাকে বলছি প্রেজেন্ট স্টেট ওই ক্লকের জন্য। ঠিক ক্লকের পরে যে সিগন্যালটা পাচ্ছি, দ্যাট ইজ অ্যাকচুয়ালি নেক্সট স্টেট। সিমিলারলি পরের বার আবার যখন পরের ক্লকে যাচ্ছি, পরের ক্লকের জন্য ওর আগের স্টেটটা প্রেজেন্ট স্টেট, তার পরের স্টেটটা নেক্সট স্টেট। এটা আপনারা বইয়ে 6.3 বা 6.4 একটু পড়লে ওখানে এক্সাম্পলটা আছে, এই এক্সাম্পলটা, ঠিক আছে? ওইটা একটু আপনারা রিডিং পড়বেন, তাইলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। আমরা কালকের ক্লাসে দরকার হলে একটু করে আলোচনা করব না, আবার রিভিউ করব, ডিটেইল না করলেও মানে হাফ রিভিউ করব, যে তাড়াতাড়ি যাতে দেখানো যায়। তাহলে আমরা যদি এখন ওইটাকে অ্যানালাইসিস করতে চাই, এই ফ্লিপ ফ্লপটার যে কোনো, এটা একটা কমপ্লিট সিকোয়েন্সিয়াল সার্কিট, এখানে ফ্লিপ ফ্লপ আছে, কম্বিনেশনাল বিভিন্ন লজিক গেটস আছে, ইনপুট আছে, আউটপুট আছে, সব আছে। যে কোনো একটা সিকোয়েন্সিয়াল সার্কিটের আগে যেমন কম্বিনেশনাল সার্কিট ব্যবহার করতাম, তখন ওদের ইনপুট থাকতো, ওদের আউটপুট থাকতো, ঠিক আছে? বাট ইন কেস অফ সিকোয়েন্সিয়াল সার্কিট ব্যাপারটা একটু ডিফারেন্ট। সিকোয়েন্সিয়াল সার্কিটের ক্ষেত্রে, ম্যান্ডেটরি যে দুটো জিনিস থাকে সিকোয়েন্সিয়াল সার্কিটের ক্যারেক্টারিস্টিক্সে, তার মধ্যে একটাকে হচ্ছে প্রেজেন্ট স্টেট, ঠিক আছে? একটা হচ্ছে প্রেজেন্ট স্টেট, আর একটা হচ্ছে, সরি, প্রেজেন্ট স্টেট, আর একটা হচ্ছে নেক্সট স্টেট। কখনো কখনো যেমন এই সার্কিটটাতে আছে, ফ্লিপ ফ্লপের আউটপুট থাকতে পারে। সব সিকোয়েন্সিয়াল সার্কিটে আলাদা আউটপুট থাকবে, নট নেসেসারি। ফ্লিপ ফ্লপের আউটপুট মে অলসো বি কনসিডার্ড অ্যাজ আউটপুট, হুইচ ইজ নোন অ্যাজ নেক্সট স্টেট। ওকে, আমি একটু ঘিচিমিচি হয়ে গেল লেখাটা। আমরা প্রেজেন্ট স্টেটটাকে বললাম প্রেজেন্ট স্টেট, নেক্সট স্টেটটাকে বললাম নেক্সট স্টেট,
আর আউটপুটটাকে বললাম আউটপুট। হ্যাঁ, শর্টকাটে লিখলাম, জাস্ট এখানে আমি পুরো ইয়াটা দেখাবো তো টেবিলটা, সেটা দেখানোর জন্য। তাহলে এই যে প্রেজেন্ট স্টেট, তো আমার ফ্লিপ ফ্লপ দুইটা ফ্লিপ ফ্লপের কম্বিনেশনে যতগুলি প্রেজেন্ট স্টেট হয়, ওর উপর বেস করে আমরা নেক্সট স্টেট ক্যালকুলেশন করব, বের করব, ডিটারমাইন করব নেক্সট স্টেটটা এবং আউটপুটটা। যেহেতু এক ইনপুট ভ্যারিয়েবল, যেহেতু একটা এক্স ইনপুট, বাকিগুলো কিন্তু বিভিন্ন ফ্লিপ ফ্লপের আউটপুট ফিডব্যাক, এই যে বাকিগুলো তো ইনপুট একটা, ওই একটার ভ্যালুর জন্য আমাকে দেখতে হবে আউটপুটটা বা নেক্সট স্টেটটা কি হয়, দুটোই। তাহলে এক্স ইকুয়াল টু 0 এর জন্য দেখতে হবে, এক্স ইকুয়াল টু 1 এর জন্য দেখতে হবে। সিমিলারলি আউটপুটের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য, এক্স ইকুয়াল টু 0 এর জন্য দেখতে হবে, এক্স ইকুয়াল টু 1 এর জন্য দেখতে হবে। ঠিক আছে, প্রত্যেকটার জন্য আমি যদি এইটা বের করতে পারি, তখন আমি হচ্ছে ওদের ক্যারেক্টারিস্টিক্স টেবিলটা কার, এই যে দুইটা ফ্লিপ ফ্লপ এ আর বি, এদের হচ্ছে আমি ক্যারেক্টারিস্টিক্সটা বের করতে পারবো। দুটো ফ্লিপ ফ্লপ এ বি, নেক্সট স্টেট এক্স ইকুয়াল টু 0 হলে এ বি কি হয়, এটার জন্য এ বি কি হয়, আর আউটপুটটা হচ্ছে ওয়াই। ওকে, তো এইটা আমরা আসলে বের করতে চাচ্ছি। তো এইটা বের করার জন্য আমরা প্রেজেন্ট স্টেট যে কোনোটা দিয়েই শুরু করতে পারি। প্রেজেন্ট স্টেটের মানে দুটো ফ্লিপ ফ্লপের কম্বিনেশন যেটা, ওকে, দুটো ফ্লিপ ফ্লপের কম্বিনেশন, ফ্লিপ ফ্লপ দুটো হচ্ছে এ আর বি। তাহলে অ্যাজ ইট ইজ আমরা দুটো ইনপুট ভ্যারিয়েবল বা দুটো ভ্যারিয়েবল হিসেবে যদি চিন্তা করি, এ বি এর কম্বিনেশন 4টা হবে। আমরা যে কোনো কম্বিনেশন দিয়ে শুরু করতে পারবো, 0 0 0 1 1 0 1 1, এই 4টা কম্বিনেশন হবে ফ্লিপ ফ্লপ গুলোর। মানে এগুলোকে আমরা ধরে নিলাম প্রেজেন্ট স্টেট। যে কোনোটা দিয়ে আমি যদি এটা দিয়ে শুরু করি তাও হবে, আমি যদি 0 0 দিয়ে শুরু করি তাও হবে। বাট আমরা যেহেতু অ্যাজ ইউজুয়াল অভ্যস্ত এই সিকোয়েন্সটাতে 0 0 0 1 1 0 1 1, সেটা দিয়ে আমরা একটু দেখার চেষ্টা করব। ওকে, তাহলে যদি আমরা এইটা দিয়ে শুরু করি 0 0, তাহলে ফ্লিপ ফ্লপ এ আর ফ্লিপ ফ্লপ বি দুটোরই 0, এ আর বি এর অবস্থা দেখেন। তাহলে ফ্লিপ ফ্লপ এ 0 মানে এ ইকুয়াল টু 0, বিও 0, তার মানে এ কমপ্লিমেন্ট 1, তার মানে বি কমপ্লিমেন্ট 1। ঠিক আছে, এই অবস্থায় এখন আমরা যদি x ইকুয়াল টু 0 এর জন্য চেক করি, খেয়াল করেন, x ইকুয়াল টু 0 মানে x 0, x কমপ্লিমেন্ট 1, x কমপ্লিমেন্ট 1, x 0, আর এটা হচ্ছে বি কমপ্লিমেন্ট হচ্ছে এখন 1। ওকে, বি কমপ্লিমেন্ট 1, এটা হচ্ছে বি হচ্ছে 0, এ হচ্ছে আপনার 0, আর এ কমপ্লিমেন্ট হচ্ছে 1। ঠিক আছে, তাহলে এক নাম্বার গেটের ইনপুট, এক নাম্বার গেট এন্ড গেট, এক নাম্বার গেটের ইনপুট হচ্ছে 0 1, তাহলে 0 1 এ এন্ড গেটের আউটপুট 0। দুই নাম্বারটাতে 0 1, 0 1 এ 0, তিন নম্বরে 1 0, আউটপুট 0, চার নম্বরে 0 1, আউটপুট 0। ওকে, তাহলে আমরা ফ্লিপ ফ্লপ গুলোর ইনপুট এখন পেয়ে গেছি। কোন অবস্থায়, প্রেজেন্ট স্টেট যদি এরও 0 হয়, বি এরও 0 হয়, ওই অবস্থায় x ইকুয়াল টু 0 হলে নেক্সট স্টেট কি হবে আমি এখন বের করতে পারবো। কিভাবে, এ ফ্লিপ ফ্লপ, যেটা এ ফ্লিপ ফ্লপের ইনপুটে হচ্ছে এস আর আর এ হচ্ছে 0 0, 0 0 থাকলে কি হয়, একটু আগে আমরা ক্যারেক্টারিস্টিক্সটা দেখলাম, 0 0 তে কি হয়, নো চেঞ্জ। নো চেঞ্জ। তাহলে নো চেঞ্জ মানে এ ফ্লিপ ফ্লপ এর আউটপুট তাহলে কি হবে, আগে যা ছিল তাই হবে। তাহলে কি হবে, নো চেঞ্জ হবে স্যার। নো চেঞ্জ মানে কি, 0 1 0 0 হবে। ভেরি গুড। একইভাবে ফ্লিপ ফ্লপ বি তে যদি আসি, নিচেরটাতে, নিচের ফ্লিপ ফ্লপে এস আর এ হচ্ছে 0 0, 0 0 মানে নো চেঞ্জ। তার মানে আগে যেটা ছিল বি প্রেজেন্ট স্টেট, মানে ফ্লিপ ফ্লপটা রিসেট মোডে ছিল 0, তাহলে নেক্সট স্টেটও হবে 0। ওকে, এবার আমরা x ইকুয়াল টু 1 এর জন্য চেক করি, যে x ইকুয়াল টু 1 দিলে তাহলে এখানে শুধু x এর জায়গাটা চেঞ্জ হবে, আমাদের x এর জায়গায় x ইকুয়াল টু 1, x কমপ্লিমেন্ট 0, x কমপ্লিমেন্ট 0, x ইকুয়াল টু 1। তাহলে আবার আসি, এক নাম্বার গেটের ইনপুটে হচ্ছে 1 1, তার মানে আউটপুট হবে 1। দুই নাম্বার গেটে হচ্ছে 0 0, তাহলে 0। তিন নাম্বার গেটে হচ্ছে 0 0 0, চার নাম্বার গেটে 1 1 1। ওকে, তাহলে ফ্লিপ ফ্লপ দুটোর ইনপুট আবার পেয়ে গেছি, যখন প্রেজেন্ট স্টেট এ আর বি এর 0 0 কিন্তু ইনপুট x ইকুয়াল টু 1, তখন আমরা আউটপুট যদি চেক করি তাহলে কি পাবো দেখেন। ওকে, ফ্লিপ ফ্লপ এর ক্ষেত্রে এস এ 0, আর এ 1, 0 1, 0 1 এ কি হয় ফ্লিপ ফ্লপ, রিসেট। 0 1 এ ফ্লিপ ফ্লপ কি হয়, রিসেট। রিসেট হয়। তাহলে আউটপুট কি হবে এর,
জিরো হবে স্যার। 0 হবে। আর ফ্লিপ ফ্লপ বি এর ক্ষেত্রে হচ্ছে 1 0, 1 0 তে কি হয়? 1 0 তে স্যার সেট হয় স্যার। তাইলে ফ্লিপ ফ্লপ বি এর নেক্সট স্টেট কি হবে? জিরো হবে স্যার। এই সরি 1 হবে স্যার। 1 হবে, সেট তো। ঠিক আছে, আগের স্টেট প্রেজেন্ট স্টেট 0 ছিল, এখন সেটা চেঞ্জ হয়ে 1 হবে। তাহলে আলটিমেটলি কি পাচ্ছি আমরা? 0 1। ঠিক আছে না? এভাবে প্রত্যেকটার জন্য। এবার যদি আপনি প্রেজেন্ট স্টেট 0 ধরে আবার সবগুলি বের করেন, প্রেজেন্ট স্টেট 0 তার 0 1 ধরে a ইকুয়াল টু a ফ্লিপ ফ্লপ এর প্রেজেন্ট স্টেট 0 মানে a 0, a কমপ্লিমেন্ট 1, আর ফ্লিপ ফ্লপ b এর প্রেজেন্ট স্টেট 1 তার মানে b 1, b কমপ্লিমেন্ট 0, তার মানে b কমপ্লিমেন্ট 0, b হচ্ছে 1, a 0, a কমপ্লিমেন্ট 1। আসেন এই অবস্থায় আমরা এখন যদি বের করি, ওকে, তাহলে যেখানে যেখানে বি কমপ্লিমেন্ট আছে, বি কমপ্লিমেন্ট হচ্ছে 0, বি হচ্ছে 1, এটা হচ্ছে এ, এ হচ্ছে 0, এ কমপ্লিমেন্ট হচ্ছে 1। এখন আমরা এই x ইকুয়াল টু 0 এর জন্য প্রথমে বের করি। x ইকুয়াল টু 0 মানে এখানে 0, এখানে 1, x ইকুয়াল টু 0 মানে এটা 1, এটা হচ্ছে 0। তাহলে আমরা ইনপুট গুলো পেয়ে গেছি। তাহলে এক নাম্বার গেটের এখন এক নাম্বার এন্ড গেট যেটা, এটার আউটপুট হবে কত? 0 0, তাহলে 0 1 1, এটা হচ্ছে 1। 3 নাম্বার গেটের 1 0, 1 0 তে হচ্ছে 0। 4 নাম্বার গেটে 0 1 মানে হচ্ছে 0। আমরা ফ্লিপ ফ্লপের ইনপুট পেয়ে গেছি। তাহলে এখন ফ্লিপ ফ্লপ এর ইনপুট হচ্ছে 1 0, 1 0 তে কি হয়? রিসেট স্যার। 1 0 তে ফ্লিপ ফ্লপটা সেট হয়। 1 0, ও 1 স্যার 0, এটা 1 0 তে ফ্লিপ ফ্লপ সেট হবে। তাহলে এর ওই আগের 0 কে সরাই দিয়ে নতুন আউটপুট আসবে 1 সেট। আর বি এর ইনপুট, ফ্লিপ ফ্লপ বি এর ইনপুট হচ্ছে 0 0, ফ্লিপ ফ্লপ বি এর ইনপুট হচ্ছে 0 0, 0 0 তে নো চেঞ্জ, 0 0 তে নো চেঞ্জ। তাহলে আগের স্টেট আছে 1, তাহলে নো চেঞ্জ মানে 1 1। একইভাবে x ইকুয়াল টু 1 এর জন্য তখন চেঞ্জ হবে, এখানে x ইকুয়াল টু 1 এর জন্য x 1, x কমপ্লিমেন্ট 0, x কমপ্লিমেন্ট 0, x হচ্ছে 1। এক নাম্বার গেটে হচ্ছে 1 0, তার মানে 0, আপনার x ইকুয়াল টু 1 তার মানে 0। 2 নাম্বার গেটে হচ্ছে 0 0, 3 নাম্বার গেটে 0 0 0, 4 নাম্বার গেটে 1 1 এ 1। ওকে, আবার পেয়ে গেছি ইনপুট ফ্লিপ ফ্লপ এর তাইলে ইনপুট হচ্ছে 0 0, 0 0 তে নো চেঞ্জ, আগের স্টেট 0 ছিল, তাহলে নো চেঞ্জ মানে পরের স্টেটও 0। ফ্লিপ ফ্লপ বি এর ইনপুট হচ্ছে ফ্লিপ ফ্লপ বি এর ইনপুট হচ্ছে 1 0, 1 0 তে হচ্ছে সেট, তাহলে ফ্লিপ ফ্লপ বি চলে যাবে সেট মোডে। ঠিক আছে, এভাবে আমরা যদি প্রত্যেকটা যদি বের করি তাহলে যদি ঠিকঠাক থাকে আমার, তাহলে 1 0 তে আপনার আসবে 1 0 আর 0 0, 1 1 এ আসবে হচ্ছে 1 0 আর 0 0, সরি 1 0 আর 1 1 মনে হয়। ঠিক আছে, এই গেল হচ্ছে নেক্সট স্টেট। এখন আউটপুট, এই যে আমাদের সামনে যে আউটপুটটা আছে আমরা যেটা দেখতে পাচ্ছি, এই যে ওয়াই হচ্ছে আউটপুট, এই ওয়াই কখন 1 হবে এটা কি আমরা এখান থেকে বলতে পারবো? আউটপুটটা ওয়াই কখন 1 হবে বলা যাবে? এটা হচ্ছে আউটপুট, ওয়াইটা তো আউটপুট, ওয়াই কখন 1 হবে বলা যাবে না? এখানে তো এক্স এ আর বি কমপ্লিমেন্ট হচ্ছে ইনপুট হ্যাঁ, তাহলে কখন হবে বলেন? সবগুলো যখন ওয়ান হবে তখন ওয়াই সবগুলো যখন ওয়ান 1 হবে, হবে, তাহলে x ইকুয়াল টু 1, এ যখন 1 আর বি কমপ্লিমেন্ট ওয়ান বি যখন মানে বি ইকুয়াল টু জিরো। 0। ঠিক আছে, ভেরি গুড। তাহলে এর বাইরে কি আর এর আউটপুট 1 হওয়ার কোনো চান্স আছে? না স্যার। নাই। তাহলে ফ্লিপ ফ্লপ এ যখন সেট হবে, ফ্লিপ ফ্লপ বি যখন রিসেট হবে, আর ইনপুট যখন 1 পাবে, তাইলে ফ্লিপ ফ্লপ এ 1 বি 0, এ 1 বি 0, তাই না? আর এক্স ইকুয়াল টু 1, তার মানে এই জায়গাটাতে হচ্ছে 1 হবে আউটপুট, বাকি সব জায়গায় 0। বাস, আউটপুট ডান।
এই যে টেবিলটা আমরা পেলাম, এই টেবিলটাকেই আমরা বলছি ক্যারেক্টারিস্টিক্স টেবিল বা স্টেট টেবিল। এই যে ফ্লিপ ফ্লপটার স্টেট টেবিল হচ্ছে এটা। কম্বিনেশনাল সার্কিটে যেমন ট্রুথ টেবিল পেয়ে গেলে আমার কাজ 99.99% ডান, সিকোয়েন্সিয়াল সার্কিটেও ঠিক তেমনি। কোনো একটা সিকোয়েন্সিয়াল সার্কিট অ্যানালাইসিস করে আমরা টেবিল পেয়ে গেলে সিকোয়েন্সিয়াল সার্কিট বুঝে গেছি। যখন আমাদেরকে ডিজাইন করতে হবে তখন আমাদেরকে প্রবলেম বুঝে আমার এই স্টেট টেবিলটা আনতে হবে। স্টেট টেবিল আনলে এখান থেকে আমি স্টেট ইকুয়েশন লিখতে পারবো, স্টেট ইকুয়েশন থেকে আমি সিকোয়েন্সিয়াল সার্কিট ড্র করতে পারবো। আমরা উল্টা করে যাচ্ছি এখন। তো আমাদের সামনে একটা সিকোয়েন্সিয়াল সার্কিট ছিল, ওইটাকে স্টেপ বাই স্টেপ অ্যানালাইসিস করে করে আমরা ওই সিকোয়েন্সিয়াল সার্কিটটার স্টেট টেবিল বের করেছি। এই স্টেট টেবিলটাকে দুইভাবে আরো অন্যভাবে রিপ্রেজেন্ট করা যায়, যেটাকে স্টেট ডায়াগ্রাম বলে, আমরা দেখব। আর এই স্টেট টেবিল থেকে আমরা ওদের বুলিয়ান ইকুয়েশন, যেটা আগে ট্রুথ টেবিল থেকে বুলিয়ান ইকুয়েশন বলতাম, এখন স্টেট টেবিল থেকে ওইটাকে আমরা যখন সিকোয়েন্সিয়াল সার্কিটের জন্য লিখি তখন ওটাকে বলে স্টেট ইকুয়েশন। আমরা এই স্টেট টেবিল থেকে স্টেট ইকুয়েশন গুলি বের করতে পারবো। ঠিক আছে, তো দুটো জিনিস, একটা বললাম স্টেট টেবিল, স্টেট টেবিলকে অন্য আরেকভাবে রিপ্রেজেন্টেশন করা যায়, সেটাকে বললাম স্টেট ডায়াগ্রাম। আর একটা হচ্ছে স্টেট ইকুয়েশন। স্টেট ইকুয়েশনটা একদম সিমিলারলি যেভাবে বুলিয়ান ইকুয়েশন লিখতাম, এখানে বুলিয়ান ইকুয়েশনের আউটপুট লিখতাম, ওটা এফ ছিল, এফ দিয়ে রিপ্রেজেন্ট করতাম। এখানে আর আউটপুট এফ নাই, এখানে হচ্ছে নেক্সট স্টেট। দুটো ফ্লিপ ফ্লপ আছে, ফ্লিপ ফ্লপ দুটোর নেক্সট স্টেট কি হবে, এখানে দুটো ফ্লিপ ফ্লপ, একটা এ একটা বি, ওদের নেক্সট স্টেটকে আমরা কিউ দিয়ে রিপ্রেজেন্ট করি, বা অনেক সময় t+1 দিয়ে নেক্সট স্টেট রিপ্রেজেন্ট করে। আমাদের এখানে বইয়ে মনে হয় কিউ টি বা কিউ t+1 দিয়ে দেখাইছে, নেক্সট স্টেটটাকে বুঝাইছে যে t+1। তাহলে এ ফ্লিপ ফ্লপের জন্য আর বি ফ্লিপ ফ্লপের জন্য আমি যদি বুলিয়ান ইকুয়েশনটা বের করতে পারি, ওই বুলিয়ান ইকুয়েশনটা স্টেট টেবিল থেকে যে বুলিয়ান ইকুয়েশনটা পাওয়া যায়, ওই ইকুয়েশনগুলিকে বলে স্টেট ইকুয়েশন, যেটা আমরা আগে বুলিয়ান ইকুয়েশন বলতাম। হাউএভার ফর সিকোয়েন্সিয়াল সার্কিট ট্রুথ টেবিলটাকে বলছে স্টেট টেবিল। এখানে স্টেট আগের প্রেজেন্ট স্টেটের উপর বেস করে চেঞ্জ হচ্ছে, একই ইনপুটের জন্য আউটপুট চেঞ্জ হচ্ছে। আমরা গতদিন যখন বেসিক ফ্লিপ ফ্লপ, জেকে ফ্লিপ ফ্লপ দেখেছি, যে একটা স্পেসিফিক ইনপুটের জন্য জেকে ফ্লিপ ফ্লপে দেখছেন যে 1 1 যখন দিচ্ছি তখন প্রেজেন্ট স্টেট 0 থাকলে 1 হয়, আবার প্রেজেন্ট স্টেট 1 থাকলে 0 হয়, টগল হচ্ছে। তার মানে একই ইনপুট 1 1 ইনপুট দিলেও এটা আগের স্টেটের উপর বেস করে ওর ইনপুট, ওরা নেক্সট স্টেট বা আউটপুটটা চেঞ্জ হচ্ছে। ওই কারণে ওকে আমরা ট্রুথ টেবিল বলতে পারি না, এই ক্যারেক্টারিস্টিক্স টেবিলগুলোকে তখন আমরা বলি হচ্ছে স্টেট টেবিল। স্টেট টেবিল থেকে স্টেট ইকুয়েশন কিভাবে লিখবো, ওই যে ট্রুথ টেবিল থেকে বুলিয়ান ইকুয়েশন যেভাবে লিখতাম। ট্রুথ টেবিল থেকে বুলিয়ান ইকুয়েশন লেখার জন্য আমরা আগে বের করতাম ওর আউটপুটটাতে কোথায় কোথায় হাই আছে। সিমিলারলি আমরা যখন ফ্লিপ ফ্লপ গুলোর জন্য স্টেট ইকুয়েশন লিখবো, তখন আমাকে দেখতে হবে ফ্লিপ ফ্লপ গুলোর নেক্সট স্টেট কোথায় কোথায় সেট মোডে গেছে, সেট হয়েছে কোথায় কোথায়। যেমন ফ্লিপ ফ্লপ এর যদি খেয়াল করি, ফ্লিপ ফ্লপ এ এই এখানে সেট হয়েছে, এখানে হয়েছে, এখানে হয়েছে, আর এই যে এইখানে হয়েছে, চারটা জায়গায় সেট হয়েছে ফ্লিপ ফ্লপ এ। এই একটা জায়গা, এই একটা, এই একটা, আর এই একটা, এই কয়টা জায়গায় ফ্লিপ ফ্লপ এ সেট হয়েছে। তাইলে কোন ইনপুটের জন্য, তখন ফ্লিপ ফ্লপ গুলির প্রেজেন্ট কন্ডিশন কি ছিল, এইটা যখন এ সেট হয়েছে তখন এ ফ্লিপ ফ্লপের প্রেজেন্ট কন্ডিশন ছিল 0 আর বি এর ছিল 1 0 1। তখন ইনপুট কি ছিল, ইনপুট ছিল 0। এটার ক্ষেত্রে কি হলো, এটার ক্ষেত্রে ছিল প্রেজেন্ট স্টেট 1 0 আর ইনপুট হচ্ছে 0। এটার ক্ষেত্রে 1 1 ইনপুট হচ্ছে 0। তাহলে ওই কম্বিনেশনাল সার্কিটের মতোই আমরা যদি জাস্ট ইকুয়েশনটা লিখি যে এ ফ্লিপ ফ্লপের নেক্সট স্টেট হবে এ কমপ্লিমেন্ট বি এক্স কমপ্লিমেন্ট, অর এটা হচ্ছে এ বি কমপ্লিমেন্ট এক্স, অর এ বি সরি এক্স কমপ্লিমেন্ট এ বি এক্স কমপ্লিমেন্ট, অর একদম লাস্টের এটার জন্য এ বি আর এক্স হচ্ছে 1, তার মানে এ বি এক্স, এ বি এক্স। এই যে ফাংশনটা লিখলাম, এই ফাংশনটা, এই বুলিয়ান ইকুয়েশনটাই হচ্ছে ফ্লিপ ফ্লপ এর জন্য স্টেট ইকুয়েশন। ঠিক আছে, এটাকে আপনি চাইলে গুছায় লিখতে পারেন, বইয়ে দেখবেন যে এটাকে যে এক্স কমপ্লিমেন্ট গুলোকে কমন নিয়ে
এ কমপ্লিমেন্ট বি, এ বি কমপ্লিমেন্ট এ বি একসাথে করছে, আর এখানে এ বি এক্স একসাথে করছে। একইভাবে যদি আপনি বি এর জন্য বের করেন, আপনি যদি বি এর জন্য বের করেন যে বি কোথায় কোথায় কখন কখন সেট হয়েছে, তাহলে এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা, তাহলে ইকুয়েশন গুলো লিখলেই হবে। প্রথমটা হচ্ছে এ কমপ্লিমেন্ট বি এক্স কমপ্লিমেন্ট, এ কমপ্লিমেন্ট বি এক্স কমপ্লিমেন্ট, অর এরপরে হচ্ছে এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট এক্স, অর এ কমপ্লিমেন্ট বি এক্স, অর এ বি এক্স। ঠিক আছে, বুলিয়ান ফাংশন এর মতন করে হুবহু লিখলে যে ইকুয়েশনটা আমরা পাই, এই ইকুয়েশন গুলিকে বলছে স্টেট ইকুয়েশন। আমরা আপাতত স্টেট ইকুয়েশন গুলি লেখা শিখে ফেলতে হবে, যে কিভাবে স্টেট ইকুয়েশন বুলিয়ান, এই যে স্টেট টেবিল থেকে কিভাবে আমরা যেভাবে বুলিয়ান ফাংশন বা বুলিয়ান ইকুয়েশন লিখতাম, সিমিলার ওয়ে আমাদেরকে হচ্ছে ইকুয়েশন লিখলে যেটা ইকুয়েশন পাই এটাকে হচ্ছে স্টেট ইকুয়েশন। এইটাকে বইয়ে আর একটু সিম্পলিফাই করে আর একটু শর্টকাট করে বিভিন্ন জিনিসে চেঞ্জ করছে, ওইটা আমরা কালকে যখন ক্লাস করব তখন ফিজিক্যালি আর একটু এটা আপনারা বাই দিস টাইম আজকে রাতে দেখবেন, তখন আমি জাস্ট একদম শর্টকাটে ওটাকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। এই স্টেট টেবিল থেকে স্টেট ইকুয়েশন, যেমনটা ট্রুথ টেবিল থেকে বুলিয়ান ফাংশন লিখতাম, একইভাবে সেটাকে করা যায়। স্টেট ইকুয়েশনটাকে ঠিক মতন বুঝতে পারলে এখান থেকে আমরা ওই যে সিকোয়েন্সিয়াল সার্কিট ড্র করতে পারবো, কয়টা ফ্লিপ ফ্লপ লাগবে, অ্যাকচুয়ালি কানেকশন গুলি কি আছে, এটা এখান থেকে বের করা যাবে। ওইটার জন্য আলাদা প্রসেস আছে, আমরা এখনো সেটা শিখিনি। স্টেট টেবিলটাকে অন্য আরেকটা ফর্মে আসলে রিপ্রেজেন্ট করা যায়, স্টেট টেবিলটাকে অন্য আরেকটা ফর্মে রিপ্রেজেন্ট করা যায়, যেটাকে আমরা বললাম স্টেট ডায়াগ্রাম। যখন আমাকে প্রবলেম দেয়, প্রবলেমটাকে আসলে ম্যাপ করার জন্য ডায়াগ্রাম হচ্ছে বেস্ট ওয়ে। ডায়াগ্রামে স্টেট গুলোকে সার্কেল দিয়ে ডিফাইন করা হয়, আর স্টেটের পরিবর্তনটাকে অ্যারো চিহ্ন দিয়ে ডিফাইন করে, অ্যারো। ঠিক আছে, এইখানে আমরা যে সিকোয়েন্সিয়াল সার্কিটটা নিয়ে কাজ করলাম, এখানে দুটো ফ্লিপ ফ্লপ ছিল, তাহলে দুটো ফ্লিপ ফ্লপের কম্বিনেশন হবে চারটা স্টেট, তাহলে আমরা চারটা স্টেট, হ্যাঁ, এবং স্টেট গুলি কি কি হইতে পারে কম্বিনেশন সেটাও লিখে ফেলতে পারি, 0 0 0 1 1 0 1 1, এইভাবে লিখতে হবে, নট নেসেসারি যেখানে ইচ্ছা যেটা লেখা যাবে। এই যে সার্কেল দিয়ে আমরা স্টেট গুলিকে, প্রেজেন্ট স্টেট গুলিকে রিপ্রেজেন্ট করলাম, অ্যারো চিহ্ন দিয়ে নেক্সট স্টেটটাকে রিপ্রেজেন্ট করব, অ্যারো চিহ্ন দিয়ে নেক্সট স্টেটটাকে রিপ্রেজেন্ট করব। তাহলে আমরা যদি 0 0 দিয়ে শুরু করি, প্রেজেন্ট স্টেট যখন 0 0 তখন নেক্সট স্টেট কি 0 0, তাহলে প্রেজেন্ট স্টেট যখন 0 0 নেক্সট স্টেট 0 0, এটা অ্যারো চিহ্ন দিয়ে ওখান থেকেই শুরু করে ওদের ওখানে এনে দেখালাম। এই অ্যারো চিহ্ন দিয়ে বোঝা যাচ্ছে প্রেজেন্ট স্টেট 0 0 থাকা অবস্থায় নেক্সট স্টেট 0 0 হয়েছে। এই যে অ্যারো চিহ্ন দিয়ে অ্যারো লাইনটা দিয়ে দেখালাম, লাইন বা কার্ভ হোয়াটএভার, এর পাশে দিয়ে আমরা হচ্ছে ইনপুটটাকে দেখিয়ে দিই যে কোন ইনপুটের জন্য নেক্সট স্টেট এটা হয়েছে। তাহলে এখানে ইনপুট ছিল x = 0। একইভাবে আবার দেখেন প্রেজেন্ট স্টেট 0 0 থেকে আরেকটা নেক্সট স্টেট আছে 0 1, প্রেজেন্ট স্টেট 0 0 থেকে আরেকটা নেক্সট স্টেট হচ্ছে 0 1, তখন ইনপুট কি, তখন ইনপুট হচ্ছে 1। যদি আউটপুট থাকে, যেমন এই সার্কিটটাতে আউটপুট আছে, আউটপুটটাকে স্ল্যাশ দিয়ে দেখানো হয়, আউটপুটটাকে স্ল্যাশ দিয়ে বলা হয়। যেমন প্রথমটার ক্ষেত্রে যদি আবার আসি, প্রেজেন্ট স্টেট 0 0, তখন হচ্ছে নেক্সট স্টেট 0, নেক্সট স্টেটও 0 0, ওই জন্য এইটা দিলাম। তখন ইনপুট কি ছিল x = 0, ওই অবস্থায় আউটপুট কত, আউটপুটটা 0, তাহলে আমরা স্ল্যাশ দিয়ে আউটপুটও লিখি 0। একইভাবে সেকেন্ডের ক্ষেত্রে আমরা যেমন দেখলাম প্রেজেন্ট স্টেট 0 0 থেকে নেক্সট স্টেট 0 1, অ্যারো চিহ্ন দিয়ে দেখালাম 0 1 এ গেছে নেক্সট স্টেট, তখন ইনপুট কি x = 1, 1 দিলাম, তখন আউটপুটটা কি x = 1 থাকা অবস্থায় আউটপুট 0, তখন স্ল্যাশে আউটপুটটাকে 0 হিসেবে দেওয়া হয়। তাহলে আউটপুট সবসময় থাকতে পারে, নাও থাকতে পারে। স্টেট ডায়াগ্রামে আউটপুট দেখানোর জন্য স্ল্যাশের পরে যেটা সেটাকে হচ্ছে আউটপুট। আমাদের ইন্টারেস্টিং ব্যাপার, এখানে মাত্র একটা ইনপুট ভ্যারিয়েবল ছিল x, যদি ইনপুট ভ্যারিয়েবল দুইটা থাকতো x y, তখন কিন্তু চারটা কম্বিনেশন হতো। এই যে আমরা যেমন x = 0 এর জন্য আর 1 এর জন্য বের করেছি, তখন x y 0 0 এর জন্য বের করতে হইতো একটা কলাম, 0 1 এর জন্য একটা কলাম, 1 0 এর জন্য একটা কলাম, 1 1 এর জন্য চারটা কলাম, এভাবে নেক্সট স্টেট কিন্তু তখন এরকম চারটাতে চলে আসতো। ঠিক আছে,
আমাদের এটা একটা ইনপুট ছিল, ইনপুট ভ্যারিয়েবল, ওই কারণে 0 এর জন্য একবার দেখছি আর 1 এর জন্য একবার দেখছি। এটা ভ্যারিয়েবলের উপর ডিপেন্ড করে। তো যেটা বলছিলাম 0 0 থেকে প্রেজেন্ট স্টেট 0 0 অবস্থায় নেক্সট স্টেট দুটো, একটা হচ্ছে 0 0, তখন হচ্ছে ইনপুট 0 আর আউটপুট 0, ওই যে এখানে দেখিয়েছি। 0 0 থেকে আরেকটা স্টেট আছে নেক্সট স্টেট 0 1, অ্যারো চিহ্ন দিয়ে দেখিয়েছি 0 1, তখন ইনপুট 1 আউটপুট 0। একইভাবে যদি পরেরটাতে আসি, পরেরটাতে যদি আসি 0 1 0 1 0 1 থেকে পরের স্টেট 1 1, 0 1 থেকে পরের স্টেট দেখিয়েছে 1 1 1 1, তখন ইনপুট হচ্ছে 0, ওই অবস্থায় আউটপুটও 0। আচ্ছা 0 1 থেকে আরেকটা নেক্সট স্টেট আছে 0 1, 0 1 থেকে 0 1, তখন ইনপুট হচ্ছে 1, আউটপুট 0। এরপরে আসেন 1 0, প্রেজেন্ট স্টেট যখন 1 0, তখন নেক্সট স্টেট 1 0। কখন এটা? যখন x ইকুয়াল টু 0, আউটপুটও 0। 1 0 থেকে আরেকটা স্টেট আছে, সেটা হচ্ছে 0 0, 1 0 থেকে নেক্সট স্টেট 0 0, অ্যারো চিহ্ন দিয়ে দেখালাম 0 0, তখন x ইকুয়াল টু 1, ইনপুট 1, আউটপুটও তখন 1। আরেকটা স্টেট বাকি আছে এইটা। প্রেজেন্ট স্টেট যখন 1 1, নেক্সট স্টেট 1 0, 1 1 থেকে নেক্সট স্টেট 1 0, তখন x ইকুয়াল টু 0, আউটপুটও 0। 1 1 থেকে নেক্সট স্টেট আরেকটা আছে, সেটা হচ্ছে 1 1, 1 1 থেকে 1 1, তখন প্রেজেন্ট স্টেট এই ইনপুট হচ্ছে 1, প্রেজেন্ট x ইকুয়াল টু 1, y ইকুয়াল টু 1। এই যে সার্কেল দিয়ে আরো দিয়ে ডিফাইন করা হলো, এইটাকে আমরা বলছি স্টেট ডায়াগ্রাম। ঠিক আছে? কেন শিখলাম স্টেট ডায়াগ্রাম, এটার ব্যাখ্যাটা কালকে আমরা আলোচনা করব। যে আমাকে যখন কোনো একটা প্রবলেম স্টেটমেন্ট দেয় কম্বিনেশনাল সার্কিটের মতন, এটারও ফার্স্ট কাজ হচ্ছে বোঝা যে আমাকে কি ডিজাইন করতে হবে, সিকোয়েন্সিয়াল সার্কিটের আলটিমেটলি আউটপুটটা কি হবে। তো সেইটা বোঝার জন্য আমার প্রথম জিনিস যেটা দেয়া থাকে বা বের করে নিতে হয়, সেটা হচ্ছে স্টেট ডায়াগ্রাম। এইটা যদি আমি বুঝে যাই যে সিকোয়েন্সটা কার পরে কি, কার পরে কি, সিকোয়েন্সটা কি হচ্ছে, তখন আমি ওইটা থেকে স্টেট টেবিল বের করতে পারি। স্টেট টেবিল থেকে আমি হচ্ছে স্টেট ইকুয়েশন লিখলে সেই স্টেট ইকুয়েশন থেকে আমি তখন সিকোয়েন্সিয়াল সার্কিট ড্র করতে পারি। এই কারণে স্টেট ডায়াগ্রাম শিখতে হয়। আরেকটা ব্যাপার আছে, আমরা যখন অনেকগুলি স্টেট সিকোয়েন্সে একটার পর একটা একটার পর একটা স্টেট আসতে থাকে, তখন কিছু ইন্ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্ট স্টেট এরকম ব্যাপার আছে। ইন্ডিপেন্ডেন্ট স্টেট গুলিকে আমরা যখন বাদ দিয়ে স্টেট স্টেটগুলির মানে এক স্টেট থেকে আরেক স্টেটে যাচ্ছে, এটা বাদ দেওয়া যায়, রিডাকশন করা যায়। এখানে টোটাল স্টেট যেমন 1 2 3 4 আছে, কোনোভাবে এটাকে নিয়ে কাজ করে হয়তো 3টা স্টেপে, মানে এটা থেকে ওইটা অটোমেটিক্যালি জাম্পিং এর ব্যবস্থা আছে। ঠিক আছে? তো স্টেট রিডাকশন বলে। ওইটা দিয়ে আলটিমেটলি আমরা কাউন্টার, এই যে সিকোয়েন্স একটার পর একটা যাচ্ছে, এটার পরে এটা কাউন্ট করবে, এটার পরে এটা কাউন্ট করবে, এটার পরে এটা কাউন্ট করবে, এই ব্যাপারগুলোকে বোঝানোর জন্য যেটা, সেটা হচ্ছে আমরা কাউন্টার ডিজাইন ওইটা দিয়ে শিখি। তো আমরা মোটামুটি ভাবে আপাতত এই সেমিস্টারে এই ফ্লিপ ফ্লপ মানে সিকোয়েন্সিয়াল সার্কিটের অ্যানালাইসিসটা শিখে ফেলবো। এই পর্যন্তই আমাদের মেইন টপিক যদি বলি, মিডের পরে ফাইনালের এই পর্যন্ত আমাদের জেনারেল টপিক একদম ডিপলি পড়তে হবে। আমরা যেমন এই এক্সাম্পলটা দেখলাম হচ্ছে আরএস ফ্লিপ ফ্লপ দিয়ে, জেকে ফ্লিপ ফ্লপ, টি ফ্লিপ ফ্লপ, ডি ফ্লিপ ফ্লপ, বা ইনপুট গুলো অ্যান্ড গেট না হয়ে অন্য গেট হলে, এরকম বিভিন্ন ধরনের সার্কিট থেকে আপনারা এই যে স্টেট ইকুয়েশন বের করা, স্টেট টেবিল বের করা, স্টেট ডায়াগ্রাম বের করা, এটা প্র্যাকটিস করতে হবে। এর বাইরে আমরা আর দুটো টপিকস আগামী দিনগুলোতে একটু করে শর্টলি দেখার চেষ্টা করব। তার মধ্যে একটা হচ্ছে কাউন্টার, এটা একটু ডিপলি দেখবো, আর একটা হচ্ছে রেজিস্টার। রেজিস্টারটা আরো হালকা দেখবো যে এটা কি কি ধরনের হয়, এটা কিভাবে কাজ করে। এই দিয়ে আমরা হচ্ছে আমাদের এই সেমিস্টারের মোটামুটি ভাবে কনক্লুশন টানতে চাচ্ছি। তো এই পর্যন্ত আমরা শুধু একটা জিনিসই শিখলাম আজকে, ওই যে একটা সার্কিট আঁকছিলাম সিকোয়েন্সিয়াল সার্কিট, ওইটাকে কিভাবে অ্যানালাইসিস করে ওরা ইনপুট আউটপুট বের করতে পারি, সেটা থেকে স্টেট ইকুয়েশন এবং সেটা থেকে স্টেট ডায়াগ্রাম। এটা আপনারা একটু প্র্যাকটিস করে আসলে কালকের ক্লাসে আমরা আরেকবার রিভিউ করলে বোঝা হয়ে যাবে। এরপর আমরা বাকি যেই জিনিসগুলি আছে সামনের যে সময়টা পাবো, এর মধ্যে আমরা সেগুলি ক্লোজ করতে পারবো। দেখেন কারো কোনো প্রশ্ন আছে? স্যার এখানে স্যার ইনপুট স্যার একটার ক্ষেত্রে আমরা করছি, বাট ইনপুট যদি দুইটা হয় সেক্ষেত্রে হ্যাঁ, প্রেজেন্ট স্টেট এবং নেক্সট স্টেপ তো 4টা হবে স্যার। প্রেজেন্ট স্টেট তো যদি আপনার ফ্লিপ ফ্লপ দুইটা থাকে, প্রেজেন্ট স্টেট ডিপেন্ড করছে কার উপর? ফ্লিপ ফ্লপের উপরে, তাই না? তো ফ্লিপ ফ্লপ যদি দুইটা থাকে তাহলে প্রেজেন্ট স্টেট তো আপনার 4টার বেশি হবে না।
ফ্লিপ ফ্লপ একটা থাকলে দুইটা মাত্র হবে প্রেজেন্ট স্টেট, আর নেক্সট এটা স্টেটটা ডিপেন্ড করছে ইনপুটের উপরেও, তাই না? নেক্সট স্টেট যদি আপনার ইনপুট ভ্যারিয়েবল দুটো থাকে, এইখানে যেমন একটা ছিল, যদি দুটো থাকে তাহলে হ্যাঁ এই যে একটা, দুইটা, তিনটা, চারটা আপনার কলাম হবে তখন। চারটা এক্ষেত্রে কি স্যার কলামের জন্য আউটপুটটা স্যার আমরা আউটপুট কি দুইটা পাবো না স্যার চারটা পাবো আউটপুটও স্যার? তখন চারটার জন্য আসতে হবে, এক্স এক্স ওয়াই 00, এক্স ওয়াই 01, এক্স ওয়াই 10, এক্স ওয়াই 11। হুম, স্যার এক্ষেত্রে স্যার স্টেট ডায়াগ্রাম তো অনেক বিশাল বড় হয়ে যাবে স্যার। হ্যাঁ তা তো হবেই, তা তো হবেই। স্টেট ডায়াগ্রামটাই মজার জিনিস, যেটা কাউন্টার আসলে রিপ্রেজেন্ট করে, ঠিক আছে? স্টেট ডায়াগ্রামটা দিয়েই আসলে মানে সিকোয়েন্সিয়াল সার্কিট গুলোর মজাটা ওইখানেই, সিকোয়েন্সিয়াল সার্কিট গুলোর মজাটা আসলে ওইখানেই। আমরা কালকে এইটুকু আপনারা, আমি যেটুকু আলোচনা করলাম, বইটা একটু কষ্ট করে খোলে, এখন তো সবাই বাসায় আছেন, 9:30 বাজে, রুমেই আছেন, একটু কষ্ট করে এটাকে একটু বইটা খুলে একটা খাতা নিয়ে আরেকবার প্র্যাকটিস করেন, তাহলে কালকে ক্লাসে আমরা বাকি আপনাদের যা যা প্রশ্ন আছে তখন উত্তর দিলে আপনাদের আশা করি সিকোয়েন্সিয়াল সার্কিটের গোষ্ঠী উদ্ধার হয়ে যাবে। অ্যাট দ্য সেম টাইম আপনারা একটু টসির বই থেকে ওই চ্যাপ্টার 6 এর টাইমিং ডায়াগ্রাম গুলো বা ফ্লিপ ফ্লপ গুলোকে এত ডিটেইল ব্যাখ্যা করে আছে, ওগুলো একটু রিডিং দেন, তাহলে আপনাদের পড়ার কাজ হয়ে যাবে। আর আমরা তাহলে শুক্রবারে, যদি সবকিছু ঠিকঠাক থাকে, শুক্রবার মাগরিবের পর থেকে 1 ঘন্টা, 7টা থেকে 8টা বা 6:30 থেকে 7:30, এই সময়টাতে আমরা CT3 বা অ্যাসাইনমেন্ট 3 যেটাই বলেন ওপেন করা হবে। ওই সময় আপনারা এই যে টপিকস যেটা চাচ্ছেন ওর উপরে আপনারা ওপেন বুক এক্সামের জন্য বসবেন, কেমন? ওকে স্যার। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। যে আপনাদের অ্যাটেন্ডেন্সের লিংক